হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কল্লোলস অ্যাকাউন্টিং ইভ্যালুয়েশন। আমরা এই চ্যানেলে এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করছি। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কিন্তু বিবিএ সিলেবাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। বিবিএ সেকেন্ড ইয়ার থেকে বিবিএ ফোর্থ ইয়ার পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন কোর্স পেপারের সাথে এটা রিলেটেড। কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন কোর্স পেপারের সাথে এই চ্যাপ্টারটা রিলেটেড তা নিয়ে ডিটেল আলোচনা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে করে এসেছি, তাই আজকে আমরা সেই আলোচনাতে যাচ্ছি না। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আজকে আমরা ইনডাইরেক্ট মেথড থেকে 9th ক্লাস করব। এর আগে আরো 8টা ক্লাস আপলোড করা হয়েছে এবং সবগুলো ক্লাসের লিঙ্কই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এছাড়াও ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নামে একটা প্লেলিস্ট আমার এই চ্যানেলে তৈরি করা আছে। সেই প্লেলিস্টে গেলেও আপনারা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়ালভাবে পেয়ে যাবেন। সেই প্লেলিস্টের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আইকনে দেওয়া আছে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও দেওয়া আছে। যে কোনো লিঙ্ক থেকে প্রিভিয়াস ক্লাসগুলো ফলো করে নিতে পারবেন। আমার এই চ্যানেলে বিবিএ এবং এমবিএ সিলেবাসের সাথে রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করা হচ্ছে। এই পর্যন্ত আমার এই চ্যানেলে বেশ অনেকগুলো চ্যাপ্টার নিয়ে কমপ্লিট লেকচার রেডি করা হয়েছে। সবগুলো চ্যাপ্টারের জন্য আলাদা আলাদাভাবে প্লেলিস্ট তৈরি করা হয়েছে। সেই সব প্লেলিস্টের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আমার এই চ্যানেলে যে প্লেলিস্ট অপশনটা আছে সেই প্লেলিস্ট অপশনে গেলেও আপনারা সবগুলো চ্যাপ্টারের প্লেলিস্ট পেয়ে যাবেন। যে কোনো নির্দিষ্ট চ্যাপ্টারের প্লেলিস্টে গেলে আপনারা ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড বেসিক ডিসকাশনস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সমাধান এবং যে অঙ্কগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেসব অঙ্কের সমাধান পেয়ে যাবেন। অর্থাৎ যে কোনো নির্দিষ্ট চ্যাপ্টারের প্লেলিস্ট ফলো করলে আপনাদের ওই চ্যাপ্টার সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে এবং পরীক্ষা বুঝে একটা ভালো প্রিপারেশনও হয়ে যাবে। যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যৎ কোনো ক্লাস আপনাদের মিস না হয়। আর যদি অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে 2017 সালের প্রশ্নের সমাধান করব। আমরা গত কয়েকটা ক্লাস ধরে যে অঙ্কগুলো করছি সবগুলো অঙ্কে আমরা দেখছি কি ওয়ার্কিংগুলো বেশ কি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ওয়ার্কিং কী হবে তা বোঝাটা এখানে ইম্পর্টেন্ট ব্যাপার এবং ওয়ার্কিংগুলো অ্যাপ্রোপ্রিয়েটভাবে তৈরি করাটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তো সব অঙ্কে একই রকমভাবে গঠিত হচ্ছে, কিন্তু ওয়ার্কিংগুলো এখানে কী ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ওয়ার্কিংগুলো যথাযথভাবে বুঝতে হবে এবং কী বিষয় নিয়ে ওয়ার্কিং করতে হবে তারও একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। আমরা আজকে যে অঙ্কের সমাধান করব আমরা এবার সে প্রশ্নটাতে চলে যাচ্ছি। 2017 সালের প্রশ্ন। আমি প্রশ্নটা পড়ছি, ফ্রম দ্য ফলোয়িং ডেটা অফ করিম অ্যান্ড কোম্পানি প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথডে আমাদেরকে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হবে এই চারটা থেকে। আমরা এখানে দেখছি কি অ্যাসেটসের মধ্যে 2008 এবং 2007 সালে ব্যালেন্স দেওয়া আছে 31শে ডিসেম্বরের। আমরা অঙ্কটা অবশ্যই 2008 সালের জন্য করব, রিসেন্ট ইয়ারের জন্য করতে হবে। তাহলে 2008-এর 31শে ডিসেম্বরের ব্যালেন্সগুলো হচ্ছে কি ক্লোজিং ব্যালেন্স এবং 2007-এর 31শে ডিসেম্বরের ব্যালেন্সগুলো হচ্ছে কি 2008-এর জন্য ওপেনিং ব্যালেন্স। আমরা অ্যাসেটসের দিকে দেখছি আছে কি ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, লং টার্ম ইনভেস্টমেন্ট, মেশিনারি, বিল্ডিং, ল্যান্ড। লাইবিলিটিস অ্যান্ড শেয়ার হোল্ডার সিকিউরিটির মধ্যে আছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন মেশিনারি এবং বিল্ডিং, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট, অ্যাকাউন্টস পেবল, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, মর্গেজ লোন, শেয়ার ক্যাপিটাল এবং রিটেন আর্নিংস। এডিশনাল ইনফরমেশনের মধ্যে আছে এক নম্বরে নেট প্রফিট ফর দ্য ইয়ার 2008 টাকা 27,500, মেশিনারি কস্টিং টাকা 2,500 on which depreciation of টাকা 500 has accumulated was sold for টাকা 3,000. The gain is included in the net profit. Investment costing টাকা 10,000 was sold during the year for টাকা 12,000. ক্যাশ ডিভিডেন্ড পেইড ডিউরিং দ্য ইয়ার টাকা 13,250। 2 নম্বর পয়েন্টে যেটা বলছে সেটা হচ্ছে কি 2,500 টাকা মূল্যের একটা মেশিনারি যার উপরে অবচয় ধার্য করা হয়েছে এখন পর্যন্ত 500 টাকা, সেই সম্পত্তিটাকে 3,000 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। তা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি যখন কোনো সম্পত্তি বিক্রি করা হবে তখন অবশ্যই সেই সম্পত্তিটার যদি আমরা বুক ভ্যালু বের করতে পারি বা বুক ভ্যালু যদি প্রশ্ন দেওয়া থাকে তাহলে সেই বুক ভ্যালুর সাথে সেল ভ্যালুর কম্পেয়ার করে লাভ লসকে বের করে নিতে হবে এবং সেই লাভ লসটাকে কিন্তু ইনডাইরেক্ট মেথড করার সময়তে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে বাবা দেখাতে হবে। লস যদি হয় তাহলে তা যোগ করতে হয় আর যদি লাভ হয় তাহলে তা বিয়োগ করতে হয়। এখন আমাদেরকে এই ইনফরমেশনটা পড়ে দেখতে হবে যে এখানে সম্পত্তিটা বিক্রি করে লাভ কত বা লস কত। আমরা দেখছি কি সম্পত্তিটা কস্ট প্রাইস হচ্ছে কি 2,500 টাকা এবং এখন পর্যন্ত সম্পত্তিটার অবচয় হিসাব হচ্ছে 500 টাকা। আমি কিছুক্ষণ আগে বললাম যদি কোনো সম্পত্তির বিক্রয় থেকে লাভ লসকে বের করতে হয় তাহলে সেই সম্পত্তির বুক ভ্যালু এবং সেল ভ্যালুর পার্থক্য কত তা নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে সেল ভ্যালুতে দেওয়াই আছে 3,000 টাকা। এখন আমাদের জানতে হবে কি ওই সম্পত্তির বুক ভ্যালু কত, আর বুক ভ্যালু বা পুস্তক মূল্য বের করতে হয় সম্পত্তির অরিজিনাল কস্ট প্রাইস থেকে অবচয়কে বাদ দিয়ে। তাহলে এখানে অরিজিনাল কস্ট প্রাইস হচ্ছে কি 2,500 টাকা এবং অবচয় হচ্ছে কি 500 টাকা। 2,500 টাকা থেকে অবচয় যদি 500 টাকা বিয়োগ করি তাহলে এই সম্পত্তির পুস্তক মূল্য বা বুক ভ্যালু হচ্ছে কি 2,000 টাকা, আর 2,000 টাকার সম্পত্তিটা বিক্রি করা হয়েছে 3,000 টাকা দিয়ে, তার মানে কি 1,000 টাকা বেশি মূল্যে। এই 1,000 টাকা যেটা গেইন হয়েছে সেটা বলছে কি নেট প্রফিটের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এখানে আসলে এই যে গেইনটা নেট প্রফিটের মধ্যে অন্তর্ভুক্ত আছে সেটা কিন্তু আসলে এখানে কোনো বাড়তি কোনো কাজ করতে হবে না। আমরা এর আগে যতগুলো অঙ্ক করেছি সেখানেও যে লাভ লসের হিসাবগুলো ছিল সবগুলোই আসলে কিন্তু নেট ইনকামের সাথে বা নেট প্রফিটের সাথে অ্যাডজাস্ট করাই থাকে। অর্থাৎ এই নেট প্রফিটের মধ্যে সকল প্রকার সম্পত্তির লাভগুলো অন্তর্ভুক্ত আছে
আবার এই নেট প্রফিটের মধ্যে সবগুলো সম্পত্তি বিক্রয় করে যদি কোনো লস হয় সেই লসগুলো বিয়োগ করা আছে। এটা আলাদাভাবে আমাদেরকে যে এখানে উল্লেখ করে দিয়েছে যে নেট প্রফিটের মধ্যে গেইনটা অন্তর্ভুক্ত আছে, তার জন্য আলাদাভাবে আসলে আর কোনো কাজই করতে হবে না। এটা যদি এখানে নাও বলতো দ্য গেইন ইজ ইনক্লুডেড ইন দ্য নেট প্রফিট, কথাটা যদি উল্লেখ নাও থাকতো তাহলেও কিন্তু আমরা বুঝে নিতাম যে কি এখানে যে নেট প্রফিট আছে 27,500 টাকা, তার মধ্যে গেইনটা অন্তর্ভুক্ত আছে। আর এই গেইনটা অন্তর্ভুক্ত থাকে বলেই আমরা যখন অপারেটিং অ্যাক্টিভিটিস করি তখন সেখান থেকে গেইনটাকে বিয়োগ করতে হয়, বিকজ এটা নেট ইনকামের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। আর এখানে স্পেসিফিকভাবে নেট ইনকামের মধ্যে অন্তর্ভুক্ত আছে বলে দিয়ে এখানে বাড়তি কোনো কাজ আমাদেরকে করতে হবে না, আমাদেরকে নেট ইনকাম থেকে গেইনটাকে এমনিতেই বিয়োগ করে দেখাতে হবে অপারেটিং অ্যাক্টিভিটিসের হিসাব করার সময়তে। এবার 3 নম্বর পয়েন্টে বলছি কি 10,000 টাকার মূল্যের একটা ইনভেস্টমেন্টকে 12,000 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। তাহলে এখানেও কিন্তু সম্পত্তিটা বিক্রি করে 2,000 টাকা লাভ হয়েছে। এখানে কিন্তু আর বলা নাই যে 2,000 টাকা লাভটা নেট প্রফিটের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এটা বলা না থাকার পরে কিন্তু আমরা বুঝে নেব যে 2,000 টাকা লাভটাও কিন্তু নেট প্রফিটের ভিতরে অন্তর্ভুক্ত আছে। এরপরে ক্যাশ ডিভিডেন্ড পেমেন্টের কথা বলা আছে 13,250 টাকা। আমরা এখানে ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করব, আর ইনডাইরেক্ট মেথডে কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হয় তার এই একটা চার্ট আমরা বিগত অনেকগুলো ক্লাসে আলোচনা করেছি। তাই আজকের ক্লাসে আমি এই চার্ট নিয়ে ডিটেল আলোচনা করব না। যারা প্রিভিয়াস ক্লাসগুলো মিস করেছেন লিঙ্ক থেকে সেই প্রিভিয়াস ক্লাসগুলো ফলো করে নেবেন, এবং প্রথম দিকে ক্লাসগুলো যদি ফলো করেন তাহলে আপনারা এই চার্টে ডিটেল ডিসকাশন পেয়ে যাবেন। প্রতিটা ক্লাসে বারবার করে চার্ট নিয়ে আলোচনা করতে গেলে সময়টা অনেক বেশি যায়, মূল আলোচনা শেষ করতে অনেকটা বেশি সময় লাগে, ক্লাসগুলো ডিউরেশন অনেক বেশি লম্বা হয়। যেহেতু এই চার্ট নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে বারবার করে আলোচনা করেছি, তাই আজকের ক্লাসে আমি আর এই চার্টের ডিটেল আলোচনাতে যাচ্ছি না। এই চার্টের পিকচার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা এই চার্টের পিকচারটা পেয়ে যাবেন। এখন এইভাবে যে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করবো ইনডাইরেক্ট মেথডে, এই চার্টের মধ্যে যতগুলো আইটেমের কথা উল্লেখ করা হয়েছে আমাদের উত্তরে যে সবগুলো আইটেমেরই ব্যবহার আসবে তা নয়, এখানে তো আমি ডিটেল আলোচনা করেছি। আমাদের এর ভিতরে অনেক আইটেমই হয়তো বা বাদ পড়বে, অনেক আইটেমের ব্যবহারই হয়তো বা আমাদের সলিউশনে আসবে না। প্রশ্ন অনুসারে যে আইটেমগুলো আমাদের চার্টের সাথে মিলবে সেই আইটেমগুলোকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ব্যবহার দেখাবো। কিন্তু এমন অনেক বিষয় আছে যেগুলো হয়তো বা প্রশ্নে আমাদের সরাসরিভাবে উল্লেখ করে দেওয়া নেই, কিন্তু তার ব্যবহার কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আছে। অর্থাৎ প্রশ্নে ওই বিষয়গুলো হয়তো বা হাইড করা আছে, লুকানো আছে, তখন কিন্তু ওই বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে ওয়ার্কিং করে বের করতে হবে। এখন ইনডাইরেক্ট মেথডে কী বিষয় নিয়ে ওয়ার্কিং করতে হয় এই ওয়ার্কিংয়ের চার্ট নিয়েও কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে ডিটেল আলোচনা করেছি। তো আজকে আমি এই ওয়ার্কিংয়ের চার্ট নিয়েও অতটা ডিটেল আর আলোচনা করছি না, আমরা একটু চোখ বলে যাচ্ছি। আমাদের এই যে আমরা কিছুক্ষণ আগে চার্টটা দেখলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা ইনডাইরেক্ট মেথডে যখন করতে হবে তখন কিন্তু প্রথমে আমাদেরকে হিসাবটাকে নেট ইনকামকে দিয়ে শুরু করতে হবে, আর এই নেট ইনকাম যদি আমাদের প্রশ্নে দেওয়া না থাকে তাহলে তা ওয়ার্কিং করে বের করতে হবে। এরপর যদি ডেপ্রিসিয়েশন অফ ফিক্সড অ্যাসেট যদি দেওয়া না থাকে তাহলে তা ওয়ার্কিং করে বের করার প্রয়োজন হতে পারে। ক্যাশ পারচেস অ্যান্ড ক্যাশ সেলস অফ অ্যাসেট যদি না থাকে, মানে ফিক্সড অ্যাসেট যদি নগদ ক্রয় এবং নগদ বিক্রয় হিসাব দেওয়া না থাকে তাহলে তা আমাদের ওয়ার্কিং করার প্রয়োজন হতে পারে। এরপরে শেয়ারস, বন্ডস, নোটস পেবল, মর্গেজ লোন, লং টার্ম লোন এগুলো যদি নগদে ইস্যু করা হয় তাহলে তা ওয়ার্কিং করার প্রয়োজন হতে পারে। এছাড়াও শেয়ার যদি নগদে আমরা রিটায়ার করি, অর্থাৎ শেয়ার হোল্ডারদেরকে নগদ পরিশোধ করে তাদের কাছ থেকে শেয়ারগুলোকে পুনরায় কিনে নিই, এ ধরনের কোনো টার্ম যদি আমাদের প্রশ্নে ব্যবহার থাকে কিন্তু যদি সরাসরিভাবে উল্লেখ না থাকে তাহলে তাও ওয়ার্কিং করার প্রয়োজন হতে পারে। এছাড়াও বন্ডস, নোটস পেবল, মর্গেজ লোন, লং টার্ম লোনের মাধ্যমে আমরা যে নগদে মূলধন সংগ্রহ করছি তা যদি আবার নগদে পরিশোধ করা হয় বা মেয়াদ পূর্তিতে পরিশোধ করা হয় তখন তারও বিষয়টা আমাদের ওয়ার্কিং আকারে বের করার প্রয়োজন হতে পারে। এছাড়াও যদি নগদ লভ্যাংশ পরিশোধের বিষয় থাকে তাহলে তাও ওয়ার্কিং আকারে বের করার প্রয়োজন হতে পারে। তা আমরা দেখছি ইনডাইরেক্ট মেথডে এই 7টা বিষয় নিয়ে ওয়ার্কিং হতে পারে। আমরা এবার আবার আমাদের আজকের আলোচনার প্রশ্নটাতে চলে যাচ্ছি। সেই প্রশ্ন অনুসারে এবার আমরা দেখব কোন কোন বিষয় নিয়ে এখানে ওয়ার্কিং করার প্রয়োজন হতে পারে। আমরা দেখছি প্রথমে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, লং টার্ম ইনভেস্টমেন্ট, মেশিনারি, বিল্ডিং, ল্যান্ড এগুলো দেওয়া আছে, এবং লাইব্রেরি দিকে এখনো ডেপ্রিসিয়েশনের মধ্যে মেশিনারি আছে, বিল্ডিং আছে, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট দেওয়া আছে, মানে অনাদায় পাওনা সঞ্চিতি, অ্যাকাউন্টস পেবল, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, মর্গেজ লোন, শেয়ার ক্যাপিটাল, রিটার্নিংস এই বিষয়গুলো দেওয়া আছে। এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো না আসলে আমাদের কী কী বিষয় নিয়ে ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিংয়ের বিষয়টা আমরা এডিশনাল ইনফরমেশন থেকে পাবো। আমরা দেখছি যে কিছুক্ষণ আগে যে চার্টে দেখলাম যে ওয়ার্কিংয়ের মধ্যে 1 নম্বরে আমাদের প্রয়োজন হতে পারে কি নেট প্রফিট। এই নেট প্রফিটটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়াই আছে, তাহলে এই নেট প্রফিট নিয়ে আর কোনো ওয়ার্কিং করার কথা চিন্তা করতে হচ্ছে না। দ্বিতীয় যেটা আইটেম নিয়ে ওয়ার্কিং করতে হতে পারে সেটা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন। এখন এই ডেপ্রিসিয়েশনের বিষয়টা যদি বলি, আমাদের প্রশ্নে কিন্তু দেখা যাচ্ছে দুটো সম্পত্তি দুটো অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে, আর অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন যেহেতু আছে তাহলে মেশিনারি এবং বিল্ডিংয়ের উপরে চলতি বছরে অবশ্যই অবসরের হিসাব থাকবে। কিন্তু আমরা যে ইনফরমেশনগুলো কিছুক্ষণ আগে পড়েছি সেখানে কিন্তু আমরা কোনো ডেপ্রিসিয়েশন দেখিনি, অর্থাৎ এই সম্পত্তি
সম্পত্তিগুলোর উপরে ওই বছরের অবচয়ের পরিমাণ কত তা কিন্তু প্রশ্নে সরাসরিভাবে উল্লেখ করে দেওয়া নেই। তাহলে এই অবচয়গুলোকে আমাদেরকে ওয়ার্কিং আকারে বের করতে হবে, আর অবচয়গুলোকে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের হিসাব থেকে বের করব। এবার তাহলে আমরা অবচয়ের ওয়ার্কিংগুলো দেখছি। প্রথমে আমরা ডেপ্রিসিয়েশন অন মেশিনারির ওয়ার্কিংটা দেখছি, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন অন মেশিনারি। এখন আমরা যখন মেশিনারির অবচয় বের করব তা কিন্তু আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স থেকে বের করব। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের গঠন প্রণালীটা কি তা নিয়ে আগে আলোচনা করেছি এবং সেটার উপর ভিত্তি করে কিভাবে ওয়ার্কিংটা করতে হবে তা নিয়ে পরে আলোচনা করেছি। যেহেতু আমরা এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের গঠন প্রণালী নিয়ে প্রিভিয়াস বেশ কয়েকটা ক্লাস করেছি, তাই আজকের ক্লাসে আমি আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের গঠন প্রণালী নিয়ে আলোচনা না করে সরাসরিভাবে ডেপ্রিসিয়েশনের ওয়ার্কিংটাতে চলে যাচ্ছি। যখন আমরা ডেপ্রিসিয়েশনের ওয়ার্কিং করব তখন সবসময় আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ক্লোজিং ব্যালেন্সকে দিয়ে শুরু করব। ক্লোজিং ব্যালেন্স এখানে হচ্ছে কি ৩৭৫০ টাকা, সেই ৩৭৫০ টাকা দিয়ে শুরু করব এবং যে সম্পত্তির জন্য আমরা অবচয় বের করছি সেরকম কোনো সম্পত্তি যদি আমাদের ওই বছরে বিক্রি করা হয় এবং তার উপর যদি কোনো অবচয় থাকে তাহলে তা ক্লোজিং ব্যালেন্সের সাথে যোগ করতে হবে। অ্যাকচুয়ালি এই যে এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের যে ব্যালেন্সগুলো আমরা দেখছি, ওপেনিং ব্যালেন্স ১৫০০ টাকা, ক্লোজিং ব্যালেন্স ৩৭৫০ টাকা, এই ক্যালকুলেশনটা যে আসলে করা হয়েছিল, এটা করার সময় কি করা হয়েছিল, ওপেনিং ব্যালেন্স ১৫০০ টাকার সাথে চলতি বছরের অবচয়কে যোগ করা হয়েছিল এবং সেখান থেকে যে সম্পত্তিটা বিক্রি করা হয়েছে তার অবচয়কে বিয়োগ করা হয়েছিল। এরপরে আমরা ক্লোজিং ব্যালেন্সটাকে পেয়েছিলাম। আবার বলছি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওপেনিং ব্যালেন্সের সাথে ওই বছরে ওই সম্পত্তির উপর যা অবচয় হয়েছে তাকে যোগ করা হয়েছিল এবং তার থেকে যে সম্পত্তিটা বিক্রি করা হয়েছে তার অবচয়কে বিয়োগ করা হয়েছিল। বিয়োগ করার পরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ক্লোজিং ব্যালেন্স পাওয়া গেছে ৩৭৫০। যেহেতু এখন আমরা ক্লোজিং ব্যালেন্সকে দিয়ে শুরু করছি, তাই যে সম্পত্তিটা বিক্রি করা হয়েছে তার উপরে যেটা অবচয় হয়েছে সেটা কিন্তু আগে ওপেনিং ব্যালেন্স থেকে বিয়োগ করা হয়েছিল। যেহেতু এখন আমরা ক্লোজিং ব্যালেন্সকে দিয়ে শুরু করছি, তাই আমরা সেই ডেপ্রিসিয়েশনটাকে উল্টো যোগ করব। অ্যাড ডেপ্রিসিয়েশন অন সোল ইকুইপমেন্ট ৫০০ টাকা পজিটিভ, যোগ করার পরে হচ্ছে কি ৪২৫০। সেখান থেকে আবার আমরা ওপেনিং ব্যালেন্স অফ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে ১৫০০ টাকাটাকে বিয়োগ করছি। বিয়োগ করলে আমরা ডেপ্রিসিয়েশন অন মেশিনারি পেয়ে গেছি ২৭৫০। এবার একইভাবে আমরা বিল্ডিং এর ডেপ্রিসিয়েশনকে বের করব ওয়ার্কিং টুতে, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং। এটার জন্য আমরা বিল্ডিং এর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ক্লোজিং ব্যালেন্সটা বসাবো, সেটা হচ্ছে কি ৯০০০ টাকা। এবার বিল্ডিং এর যদি কোনো বিক্রয়ের সাথে জড়িত হিসাব থাকে আমরা তার ডেপ্রিসিয়েশনকে যোগ করব, কিন্তু এখানে আমরা দেখছি বিল্ডিং এর বিক্রয়ের সাথে সম্পর্কিত কোনো হিসাব নেই, তাহলে বিল্ডিং এর কোনো বিক্রয় নেই এবং বিক্রয়ের উপরে কোনো অবচয় নয়। আমরা ইকুইপমেন্টের একটা বিক্রি পেয়েছিলাম, তার উপরে একটা অবচয় পেয়েছিলাম, সেই অবচয়টাকে আমরা ক্লোজিং ব্যালেন্স অফ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের সাথে যোগ করেছিলাম। কিন্তু বিল্ডিং এ যেহেতু কোনো বিক্রয় নেই এবং তার উপরে কোনো অবচয় নেই, তাহলে এই অ্যাড করার বিষয়টা থাকছে না। তাহলে আমরা এখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওপেনিং ব্যালেন্সকে বিয়োগ করে দেবো। লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওপেনিং ব্যালেন্স, আমরা বিল্ডিং এর ওপেনিং ব্যালেন্স আছে দেখছি কত ৬০০০ টাকা, সেই ৬০০০ টাকা বিয়োগ করে দিলাম, তাহলে আমরা ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং পেয়ে গেলাম কত ৩০০০ টাকা। তা আমরা এখান থেকে মেশিনারি এবং বিল্ডিং এর অবচয়গুলোকে বের করে নিয়েছি। পরবর্তী আমরা যে ওয়ার্কিংটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে কোনো ফিক্সড অ্যাসেটস যদি নগদে ক্রয় বা বিক্রি হয়ে থাকে তাহলে তাও ওয়ার্কিং করার প্রয়োজন হতে পারে। এটার জন্য আমাদেরকে আসলে ফিক্সড অ্যাসেটসের ব্যালেন্সটাকে চেক করতে হবে। এখন এখানে ফিক্সড অ্যাসেটসের মধ্যে কী আছে, আমরা প্রথমে লং টার্ম ইনভেস্টমেন্ট আছে দেখছি, যেটা হচ্ছে কি একটা লং টার্ম অ্যাসেট, যেটার ওপেনিং ব্যালেন্স ২৫০০০ টাকা এবং ক্লোজিং ব্যালেন্স হচ্ছে কি ১৫০০০ টাকা। তাহলে ১০০০০ টাকার লং টার্ম ইনভেস্টমেন্ট হ্রাস পেয়েছে, কমে গেছে। তার ইনফরমেশন কিন্তু ৩ নম্বরে বলা আছে যে ১০০০০ টাকার ইনভেস্টমেন্টকে বিক্রি করে দেওয়া হয়েছে। কত টাকা দিয়ে বিক্রি করছে এখন আমাদের সেটা মুখ্য বিষয় নেই, আমরা দেখছি কি ১০০০০ টাকার ইনভেস্টমেন্ট বিক্রি করার কারণে ইনভেস্টমেন্টের ব্যালেন্স ২৫০০০ টাকা থেকে ১৫০০০ টাকা হয়ে গেছে। তাহলে এটার পরিবর্তনের কারণটা আমরা ইনফরমেশন থেকে পেয়ে গেছি, তাই এটা নিয়ে আর কোনো ওয়ার্কিং করার প্রয়োজন নেই। আমরা মেশিনারি ব্যালেন্সে চেক করে দেখি, মেশিনারির ওপেনিং ব্যালেন্স হচ্ছে কি ১২৫০০ এবং ক্লোজিং ব্যালেন্স হচ্ছে কি ২০০০০ টাকা। তাহলে মেশিনারির পরিবর্তন আছে, আর মেশিনারির ইনফরমেশন দেওয়া আছে ২ নম্বরে ইনফরমেশনে বলা হচ্ছে কি মেশিনারি কস্টিং টাকা 2500 ওয়াজ সোল্ড। ২৫০০ টাকা মূল্যের একটা মেশিনারিকে বিক্রি করা হয়েছে। আমরা যখন কোনো মেশিনারি বিক্রি করব বা কোনো সম্পত্তি বিক্রি করি তখন তার কস্ট প্রাইসকে কিন্তু সম্পত্তির মোট মূল্য থেকে বিয়োগ করে দিই। তাহলে এখানে দেখা যাচ্ছে কি মেশিনারির ওপেনিং ভ্যালু ছিল কত ১২৫০০ টাকা এবং সেখান থেকে যদি আমরা মেশিনারির ২৫০০ টাকা মূল্যকে বিয়োগ করে দিই, কস্ট প্রাইস ২৫০০ টাকা থেকে বিয়োগ করে দিই, তাহলে মেশিনারি কিন্তু কস্ট প্রাইস থাকা উচিত ছিল কত ১০,০০০ টাকা, কিন্তু ক্লোজিং ব্যালেন্সে দেখা যাচ্ছে কি আছে ২০,০০০ টাকা, অর্থাৎ আরও ১০,০০০ টাকা ব্যালেন্স বেশি আছে। এই ১০,০০০ টাকাটা কোথা থেকে আসলো? এই ১০,০০০ টাকাটা তাহলে বুঝে নিতে হবে কি নগদে ক্রয় করা হয়েছে, যে নগদ ক্রয়ের ইনফরমেশনটা আমরা প্রশ্নে সরাসরিভাবে কোথাও দেখছি না। তাহলে এই ১০,০০০ টাকার বিষয়টা কিন্তু আমরা একটা ওয়ার্কিং আকারে বের করব। তাহলে আমরা পরবর্তী ওয়ার্কিং করব কি মেশিনের পারচেস নিয়ে। ক্যালকুলেশন অফ ক্যাশ পারচেস অফ মেশিনারি, তার মধ্যে ক্লোজিং ব্যালেন্স অফ মেশিনারি হচ্ছে কি ২০,০০০ টাকা, কস্ট প্রাইস অফ দ্য সোল্ড মেশিনারি হচ্ছে কি ২৫০০ টাকা। এটা আমরা যোগ করছি, যোগ করার পরে ২২,৫০০ টাকা হিসাবে এসেছে, সেখান থেকে ওপেনিং ব্যালেন্সকে বিয়োগ করার পরে ক্যাশ পারচেস অফ মেশিনারিকে পেয়ে গেছি। এখানেও মেশিনারি অ্যাকাউন্টটা কিভাবে গঠন করতে হয় সেই মেশিনারি অ্যাকাউন্টের গঠন প্রণালী নিয়েও কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি।
আজকে আমি আর গঠন প্রণালী নিয়ে আলোচনা না করে সরাসরি আমরা ওয়ার্কিংয়ের সলিউশনটা দেখছি। আমরা এখানে আসলে মেশিনারি বিষয়টাকে ব্যাক ক্যালকুলেশন করছি। আমরা মেশিনারির ওপেনিং ব্যালেন্স দেখছি কি আছে 12,500 টাকা। এই 12,500 টাকার সাথে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ওই বছর যা মেশিনারি ক্রয় করা হয়েছে তাকে যোগ করতে হবে। আমরা ওয়ার্কিং থেকে দেখছি যে মেশিনারি ক্রয় করা হয়েছিল 10,000 টাকা, 12,500 টাকার সাথে যদি 10,000 টাকা যোগ করি তাহলে মেশিনের মোট মূল্য হয়ে গেছে কত 22,500 টাকা। সেখান থেকে যে মেশিনারিটা বিক্রি করা হয়েছে তার কস্ট প্রাইস 2,500 টাকাকে বিয়োগ করা হয়েছে। 22,500 টাকা থেকে 2,500 টাকা বিয়োগ করার পরে ক্লোজিং ব্যালেন্স হচ্ছে কত 20,000 টাকা। এইভাবে করে আসলে মেশিনের ব্যালেন্সটাকে মিলানো হয়েছে। কিন্তু আমরা কিন্তু এখান থেকে এখন ক্যাশ পারচেসকে বের করতে চাইছি, আর ওয়ার্কিং করার সময় আমরা ক্লোজিং ব্যালেন্সকে দিয়ে শুরু করেছি। তাই ক্লোজিং ব্যালেন্সকে দিয়ে শুরু করার কারণে আমাদের যে মেশিনারিটা বিক্রি করা হয়েছে 2,500 টাকা মূল্যের, সেই 2,500 টাকাটা কিন্তু আসলে ওপেনিং ব্যালেন্স থেকে আগে বিয়োগ করা হয়েছিল। কিন্তু যেহেতু আমরা ক্লোজিং ব্যালেন্সকে দিয়ে শুরু করছি মানে কি ব্যাক ক্যালকুলেশন করছি, সেই 2,500 টাকাটাকে এখন উল্টে যোগ করা হচ্ছে। ক্লোজিং ব্যালেন্স অফ মেশিনারি হচ্ছে কি 20,000 টাকা, তার সাথে অ্যাড কস্ট প্রাইস অফ সোল্ড মেশিনারি 2,500 টাকা। অর্থাৎ যে মেশিনারিটা বিক্রি করা হয়েছে সেটা যদি বিক্রি না করা হতো বা সেটা বিক্রয়ের পূর্বে সম্পত্তির মোট মূল্য ছিল কিন্তু 22,500 টাকা, এবং সেই 22,500 টাকার মধ্যে কিন্তু ওপেনিং ব্যালেন্স হচ্ছে কত 12,500 টাকা। সেই ওপেনিং ব্যালেন্স 12,500 টাকা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা ওই বছর নতুন ক্রয় কত তা পেয়ে গেছি কত 10,000 টাকা। আমরা এখানে ক্যাশ পারচেস অফ মেশিনারিকে পেয়ে গেলাম 10,000 টাকা। এরপরে বিল্ডিংটা যদি দেখি, বিল্ডিংয়ের আমাদের প্রারম্ভিক মূল্য হচ্ছে কি 37,500 এবং ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 45,000 টাকা। বিল্ডিংয়ের সাথে রিলেটেড কোনো ইনফরমেশন আমাদের প্রশ্নে দেওয়া নেই। তাহলে এখানে যে ব্যালেন্সের পরিবর্তনটা আছে 37,500 টাকা থেকে যে 45,000 টাকা হয়ে গেছে, 7,500 টাকা বিল্ডিং বৃদ্ধি পেয়েছে, যেটা আমরা এখানে ব্যালেন্সের ডিফারেন্স থেকে বুঝে নিতে পারি যে 7,500 টাকা বিল্ডিং নগদে ক্রয় করা হয়েছে। তাহলে এই নগদ ক্রয়টা আমরা সরাসরি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে বসিয়ে দেবো, তার জন্য ওয়ার্কিং করার প্রয়োজন নেই। আর ল্যান্ডের কোনো পরিবর্তনই নেই, তাহলে ল্যান্ডের কোনো বাই সেল নিয়েও চিন্তা করতে হচ্ছে না। এরপরে আমাদের যা দেখতে হয় সেটা হচ্ছে কি লং টার্ম লাইবিলিটিসগুলোর পরিবর্তন। লং টার্ম লাইবিলিটিসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি 25,000 টাকার ওপেনিং ব্যালেন্স আছে মর্গেজ লোনের এবং ক্লোজিং ব্যালেন্স আছে 22,500 টাকা। 2,500 টাকা মর্গেজ লোন কমে গেছে, এবং এটা কেন কমে গেছে তার কোনো ব্যাখ্যা আমাদের প্রশ্ন ইনফরমেশন আকারে দেওয়া নেই। তাই আমরা বুঝে নেব কি 2,500 টাকার মর্গেজ লোন নগদে পরিশোধ করা হয়েছে, নগদ টাকা চলে গেছে, এটা আমরা ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে লেস করে দেবো। এটার জন্য কোনো ওয়ার্কিং করার প্রয়োজন নেই। শেয়ার ক্যাপিটালের দেখা যাচ্ছে কি 2 বছরের ব্যালেন্স সেম আছে, তাহলে এটা নিয়ে ওয়ার্কিং করতে হচ্ছে না। এরপর শেষ যেটা বিষয় চেক করতে হয় সেটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড আছে কিনা। আমরা দেখছি এখানে ক্যাশ ডিভিডেন্ড পেডের ইনফরমেশনটা 4 নাম্বার পয়েন্টে দেওয়া আছে, তাহলে এটা নিয়ে ওয়ার্কিং করার প্রয়োজন হচ্ছে না। তাহলে এখানে আমাদের এই 3টা ওয়ার্কিং আমরা করে নিলাম। এই 3টা ওয়ার্কিং ছাড়া আর কোনো ওয়ার্কিং করার প্রয়োজন নেই। এবার আমরা আমাদের মূল সলিউশনে চলে আসছি। আমরা এবার একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করবো ইনডাইরেক্ট মেথডে। আমরা গঠন প্রণালীটা তো প্রথমে চার্ট আকারে দেখেছি, সেই গঠন প্রণালী অনুসারে আমরা ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সমাধানটা করব। প্রথমে আমাদেরকে শুরু করতে হবে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসকে দিয়ে, যেটা শুরু করতে হবে নেট ইনকাম দিয়ে। এই নেট ইনকামটা আমাদের 1 নাম্বার পয়েন্টে দেওয়া আছে, সেটা 27,500 টাকা। সেই 27,500 টাকা বসিয়ে দিলাম। অ্যাডজাস্টমেন্টস টু রিকনসাইল নেট ইনকাম টু ক্যাশ। এই অ্যাডজাস্টমেন্টসের মধ্যে বিভিন্ন অ্যাডজাস্টমেন্টস আছে, তার মধ্যে অন্যতম অ্যাডজাস্টমেন্টস হচ্ছে কি ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশনগুলো কিন্তু আমাদের প্রশ্নে সরাসরিভাবে দেওয়া ছিল না, 2টা সম্পত্তি 2টা অবসর হিসাব। তা আমরা ওয়ার্কিং 1 ওয়ার্কিং 2 থেকে পেয়ে গেছি। ওয়ার্কিং 1 থেকে ডেপ্রিসিয়েশন অন মেশিনারি পেয়ে গেছি 2,750, এবং ওয়ার্কিং 2 থেকে ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং পেয়েছি 3,000 টাকা। এই ডেপ্রিসিয়েশনগুলো কিন্তু এখানে অ্যাড করতে হবে। এবার ডেপ্রিসিয়েশন ছাড়া যে বিষয়টা চেক করতে হয় সেটা হচ্ছে কোনো সম্পত্তি বিক্রি করে যদি লস হয় বা লাভ হয় তাহলে তার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখানে আমরা 2 নম্বর পয়েন্টে দেখছি যে একটা সম্পত্তি যেটা কস্ট প্রাইস ছিল 2,500 টাকা, যার অবশ্যই হচ্ছে কি 500 টাকা, সম্পত্তিটাকে 3,000 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে, এবং এটা গেইনটা নেট প্রফিটের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো প্রথমে আলোচনাতে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে 2,500 টাকা কস্ট প্রাইস থেকে আমরা 500 টাকা অবচয়কে বাদ দেওয়ার পরে সম্পত্তিটা বুক ভ্যালু পাবো 2,000 টাকা, এবং 2,000 টাকার সম্পত্তি 3,000 টাকা দিয়ে বিক্রি করাতে 1,000 টাকা এখানে গেইন হয়েছে। আর গেইনটা যেহেতু নেট প্রফিটের মধ্যে অ্যাড করা আছে, তাই আমাদেরকে এখন এখানে কি করতে হবে, লেস করতে হবে। এখানে গেইন লসগুলোকে উল্টো কাজ করতে হয়। গেইনগুলো অন্তর্ভুক্ত থাকে বলে লেস করতে হয়, আর লসগুলো আগে থেকে বিয়োগ করা থাকে বলে লসগুলোকে যোগ করতে হয়। আর লসগুলো যোগ গেইনগুলো বিয়োগ কেন তাও কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোতে ডিটেল আলোচনা করা হয়েছে। আমরা এবার লিখছি কি তাহলে গেইন অন সেল অফ মেশিনারি 1,000 টাকা নেগেটিভ, আর আমরা এখানে 1,000 টাকা হিসাবকে পেয়ে গেছি। এছাড়াও এখানে আরেকটা সম্পত্তি বিক্রি করা হয়েছে, সেটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট 10,000 টাকা মূল্যের ইনভেস্টমেন্টকে 12,000 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। এখানেও কিন্তু 2,000 টাকা গেইন আছে, সেই গেইনটাও আমরা এখানে বিয়োগ করবো। গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট 2,000 নেগেটিভ। এবার গেইন এবং লসগুলোকে হিসাব করার পরে আমাদেরকে কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিসের ব্যালেন্সগুলোকে চেক করতে হবে, তার পরিবর্তনগুলো অপারেটিং অ্যাক্টিভিটিসে হিসাবভুক্ত হবে। আমরা কারেন্ট অ্যাসেটসের মধ্যে ক্যাশ ছাড়া অন্যান্য কারেন্ট অ্যাসেটসের মধ্যে আছে দেখছি কি অ্যাকাউন্টস রিসিভেবল, ওপেনিং ব্যালেন্স হচ্ছে 40,000, ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 45,000, 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে। আর কারেন্ট অ্যাসেট যদি বৃদ্ধি পায় তাহলে তা বিয়োগ করতে হবে। আমরা তাই লিখছি কি ইনক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল 5,000 টাকা নেগেটিভ। সেম ওয়েতে ইনভেন্টরিটা দেখছি 16,000 টাকা থেকে 20,000 টাকা হয়ে গেছে, 4,000 টাকা বেড়ে গেছে, তাহলে 4,000 টাকাটাও এখানে আমরা বিয়োগ করবো। ইনক্রিজ ইন ইনভেন্টরি 4,000 টাকা নেগেটিভ। এই দুটো ছাড়া এখানে আরেকটা কারেন্ট অ্যাসেট হচ্ছে কি ক্যাশ, কিন্তু ক্যাশের হিসাবটা আমরা প্রশ্নে সবার শেষে গিয়ে মিলিয়ে নেব। ক্যাশের কোনো পরিবর্তন অপারেটিং অ্যাক্টিভিটিসে হিসাবভুক্ত হবে না।
এরপরে আমরা দেখব কি কারেন্ট লাইবিলিটিসের মধ্যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি অ্যাকাউন্টস পেবল ওপেনিং ব্যালেন্স হচ্ছে 16,500 এবং ক্লোজিং ব্যালেন্স হচ্ছে কি 20,000 টাকা। তাহলে আমরা অ্যাকাউন্টস পেবলের মধ্যে দেখছি কি 3,500 টাকা বৃদ্ধি পেয়েছে। আর অ্যাকাউন্টস পেবল হচ্ছে কি একটা কারেন্ট লাইবিলিটির সাথে এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সম্পর্ক হচ্ছে কি ধনাত্মক। কারেন্ট লাইবিলিটি যদি বৃদ্ধি পায় তাহলে আমরা যোগ করব, আর যদি হ্রাস পায় তাহলে আমরা বিয়োগ করব। আমরা এখানে লিখছি ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেবল 3,500 টাকা পজিটিভ। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস মানে কি বকেয়া খরচসমূহ, যেটা 1,750 টাকা ছিল সেটা 2,250 টাকা হয়ে গেছে, এটাও 500 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে এটাকে আমরা এখানে যোগ করব। ইনক্রিজ ইন আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 500 টাকা পজিটিভ। এর বাইরে এখানে আরেকটা আইটেম আছে, সেটা হচ্ছে কি অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট হচ্ছে কিন্তু আসলে একটা কন্ট্রা অ্যাসেট, মানে কি অ্যাসেটের বিপরীত। আমরা অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট মানে কি অনাদায় পাওনা সঞ্চিতিকে কিন্তু দেনাদার থেকে বিয়োগ করি। তো দেনাদারটা অ্যাসেটের দিকে আছে আর অনাদায় পাওনা সঞ্চিতি দেনাদারের বিপরীত বলে এটাকে লায়াবিলিটি দিকে প্রদর্শন করা হচ্ছে, যদিও এটা কিন্তু সরাসরিভাবে লায়াবিলিটি নয়। তবে আমরা এখানে লায়াবিলিটির মতনই এটাকে চিন্তা করব। আর লায়াবিলিটির মতন যদি চিন্তা করি তাহলে আমরা কিন্তু জানি যে কি লায়াবিলিটি বাড়লে এখানে যোগ করতে হবে আর কমলে বিয়োগ করতে হবে। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট যেহেতু কন্ট্রা অ্যাসেট মানে কি অ্যাসেটের বিপরীত, আবার লায়াবিলিটি যেহেতু অ্যাসেটের বিপরীত, তাই আমরা অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটকে লায়াবিলিটির মতন করে চিন্তা করছি। আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটের এখানে দেখা যাচ্ছে কি আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল 1,000 টাকা, ক্লোজিং ব্যালেন্স আছে 15 টাকা, 500 টাকা বৃদ্ধি পেয়েছে। যেহেতু এটাকে আমরা লায়াবিলিটি সমতুল্য মনে করছি আর লায়াবিলিটি বৃদ্ধি পেলে এখানে যোগ করতে হবে, তাই এটাকে আমরা এখানে যোগ করছি। ইনক্রিজ ইন অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট 500 টাকা পজিটিভ। এবার ফার্স্ট কলাম থেকে সবগুলো অ্যামাউন্টকে যোগ বিয়োগ করার পরে আমরা সেকেন্ড কলামে পেয়েছি 25,750 পজিটিভ ফিগার, যার নাম হচ্ছে কি নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এবার আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের আমরা সলিউশনটা দেখছি। বি নাম্বার পয়েন্ট দিয়ে লিখছি ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আমরা জানি সবসময় লং টার্ম অ্যাসেটস অথবা ফিক্সড অ্যাসেটসে বাই সেলের বিষয়গুলো আসবে। আর লং টার্ম অ্যাসেটসের সাথে জড়িত এখানে বেশ অনেকগুলো আইটেম আছে। আমরা এখানে পয়েন্ট 2তে দেখছি যে একটা সম্পত্তিকে 3,000 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে, একটা মেশিনারিকে 3,000 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। এই সম্পত্তিটার কস্ট প্রাইস কত, বুক ভ্যালু কত, ডেপ্রিসিয়েশন কত, এখন আমার সেটা চিন্তার বিষয় নয়। এবং এই সম্পত্তিটা বিক্রি করে লাভ হয়েছে নাকি লস হয়েছে, কত টাকা লাভ কত টাকা লস তা নিয়েও চিন্তা করতে হবে না। এই সম্পত্তিটা বিক্রি করে আমরা এখানে নগদ পেয়েছি 3,000 টাকা, যেহেতু এটা বিক্রয় মূল্য 3,000 টাকা দেওয়া আছে। আমরা যখন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস করবো তখন আমরা সম্পত্তির বিক্রয় মূল্যটাকে হিসাব করবো। তা আমরা লিখবো কি সেল অফ মেশিনারি 3,000 টাকা পজিটিভ, কারণ আমরা বিক্রি করে নগদ 3,000 টাকা পেয়েছি। আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস সবসময় নগদ লেনদেনগুলো হিসাবভুক্ত হবে। নগদের প্রাপ্তি হলে যোগ করবো, নগদের প্রদান হলে আমরা বিয়োগ করবো। তাহলে আমরা এখানে সেল অফ মেশিনারি 3,000 টাকাটাকে পজিটিভ করে নিলাম। এরপর আমরা 3 নম্বর পয়েন্টে দেখছি যে একটা ইনভেস্টমেন্ট 12,000 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। এটা যদিও কস্ট প্রাইস ছিল কি 10,000 টাকা, কিন্তু বিক্রয় মূল্য হচ্ছে কি 12,000 টাকা। তো সেম ওয়েতে আমরা সেল অফ ইনভেস্টমেন্ট বলে 12,000 টাকাটাকে যোগ করব। এর বাইরে আমরা কিন্তু ওয়ার্কিং 3তে দেখেছি যে নগদে মেশিনারি ক্রয়ের একটা হিসাব আছে, যেটা আমাদের প্রশ্নে সরাসরিভাবে উল্লেখ নেই, কিন্তু আমরা ওয়ার্কিং 3 থেকে বের করে নিয়েছি। সেটা হচ্ছে কি ক্যাশ পারচেস অফ মেশিনারি হচ্ছে কি 10,000 টাকা। যেহেতু এটা পারচেস করার কারণে 10,000 টাকা ব্যবসা থেকে নগদ চলে গেছে, তাই আমরা এটাকে এখানে নেগেটিভ করবো, বিয়োগ করবো, 10,000 টাকা নেগেটিভ। আরেকটা যেটা পয়েন্ট সেটা হচ্ছে বিল্ডিং এর ওপেনিং ভ্যালু ছিল 37,500, যেখানে ক্লোজিং ভ্যালু হচ্ছে কি 45,000 টাকা। এখানে 7,500 টাকার বিল্ডিং ক্রয় করা হয়েছে। এই ক্রয়ের হিসাবটাকে আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দেখাবো। পারচেস অফ বিল্ডিং 7,500 টাকা নেগেটিভ। এই সবগুলোকে যোগ বিয়োগ করার পরে 2,500 টাকা নেগেটিভ ফিগার পেয়েছি, যার নাম হচ্ছে কি নেট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবার আমরা ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস করবো, যেখানে আমরা লং টার্ম লায়াবিলিটিস, শেয়ার ক্যাপিটাল এবং ক্যাশ ডিভিডেন্ড পেইডের সাথে রিলেটেড বিষয়গুলোকে হিসাব করব। তো আমাদের এখানে লং টার্ম লায়াবিলিটিসের মধ্যে মর্টগেজ লোন আগে 25,000 টাকা ছিল, বছরের শেষে আছে 22,500 টাকা, 2,500 টাকা পরিশোধ করা হয়ে গেছে। আর 2,500 টাকা নগদ পরিশোধ হওয়াতে নগদ টাকা চলে গেছে, তাই আমরা এখানে বিয়োগ করব রিপেমেন্ট অফ মর্টগেজ লোন 2,500 টাকা নেগেটিভ। এরপরে শেয়ার ক্যাপিটালের কিন্তু এখানে কোনো পরিবর্তন হয়নি, তাহলে শেয়ার ক্যাপিটালের সাথে রিলেটেড কোনো আইটেম আর ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসছে না। আর আমাদের প্রশ্নের 4 নম্বর পয়েন্টে বলা আছে ক্যাশ ডিভিডেন্ড 13,250 টাকা নগদে পরিশোধ করা হয়েছে, তাই আমরা ক্যাশ ডিভিডেন্ড পেড দিয়ে 13,250 টাকা নেগেটিভ লিখলাম। এবার এই দুটো নেগেটিভ ফিগারকে যোগ করে আমরা পেয়ে গেছি কি 15,750 টাকা, যেটা একটা নেগেটিভ ব্যালেন্স, সেটা নাম লিখছি কি নেট ক্যাশ ইউজ ইন ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। এবার সেকেন্ড কলামে আমরা যে আইটেমগুলো পেয়েছি, ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের ফিগারটা পজিটিভ ছিল এবং এই দুটো ফিগার নেগেটিভ। এই সবগুলোকে যোগ বিয়োগ করার পরে দেখা যাচ্ছে কি 7,500 টাকা পজিটিভ ফিগারে এসেছে, যেটা নাম হচ্ছে কি নেট চেঞ্জ ইন ক্যাশ ডিউরিং দ্য ইয়ার। এবার তার সাথে আমরা ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করব। আমরা এখানে দেখছি ওপেনিং ক্যাশ ব্যালেন্স আছে 22,500 টাকা, সেটা যোগ করলাম। যোগ করার পরে আমাদের প্রশ্নের ক্লোজিং ক্যাশ ব্যালেন্সের সাথে হিসাবটা মিলে গেছে 30,000 টাকা। এখানে আসলে আমাদের পুরো ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করার উদ্দেশ্য হচ্ছে যে কি আমাদের ক্যাশের যে ওপেনিং ব্যালেন্স 22,500 টাকা ছিল, সেটা দেখা যাচ্ছে কি ক্লোজিং এসে 30,000 টাকা হয়ে গেছে, অর্থাৎ পুরো বছরব্যাপী নিট 7,500 টাকার নগদে পরিবর্তন হয়েছে। এই নিট 7,500 টাকা পরিবর্তনটা কী কী কারণে হয়েছে, কোন কোন খাতে হয়েছে তা
ডিটেল আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আলোচনা করেছি। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এই সবগুলো আইটেম আলোচনা করার পরে আমরা দেখছি কি এভাবেই আসলে পুরো বছর ব্যাপী নিট 7,500 টাকার নগদ পরিবর্তন হয়েছে। আশা করি ক্লাসে বুঝতে পেরেছেন। যদি ক্লাসে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আইকনে ক্লিক করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। যদি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যৎ কোনো ক্লাস আপনাদের মিস না হয়। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।